আজকে আমি এক্সপ্লেন করব সদ্য মুক্তি পাওয়া নেটফ্লিক্স সিরিজ খাকি দি বেঙ্গল চ্যাপ্টারের প্রথম এপিসোড। এই সিরিজে দুর্দান্ত অভিনয় করেছে বাংলার সুপারস্টার জিৎ, প্রসেনজিৎ, শাশ্বত, পরমব্রত আরও অনেকে। নীরজ পান্ডের এই টানটান উত্তেজনাপূর্ণ সিরিজের অসাধারণ কাহিনী তোমাদের এক মুহূর্তের জন্য বোর হতে দেবে না। শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও। আমি এমনই সুন্দর সুন্দর মুভির গল্প তোমাদের জন্য এক্সপ্লেন করি। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক খাকি দি বেঙ্গল চ্যাপ্টারের প্রথম এপিসোড। কাহিনী শুরুতে এসআইটি অফিসার হিমেল মজুমদার ও আরাত্রিকা রাতের বেলা কোথাও যাচ্ছিল। তখনই একটি গাড়ি এসে তাদের গাড়িটিকে ধাক্কা দিয়ে পাল্টে দেয়। আরাত্রিকা আহত অবস্থায় গাড়ি থেকে বের হয়ে এসে তার সিনিয়র অর্জুন মিত্রকে ফোন করে বলে, স্যার আমাদের ওপরে অ্যাটাক হয়ে গেছে। আপনার সন্দেহ ঠিক ছিল, আমাদের পুলিশের মধ্যেই কেউ গদ্দার আছে। অর্জুন হিমেলের কথা জিজ্ঞেস করাতে আরাত্রিকা বলে হিমেল মনে হয় মারা গেছে। অর্জুন বলে ঠিক আছে, তুমি ওখানে থাকো, আমি একটি টিম পাঠাচ্ছি। এরপর আরাত্রিকা যখন হিমেলকে দেখার জন্য এগোতে থাকে তখনই হিমেল পিছন থেকে আরাত্রিকাকে মেরে অজ্ঞান করে দেয়। আর এরই সাথে আমরা বুঝতে পারি গদ্দার আসলে কে। এরপর আমরা দেখি হিমেল আরাত্রিকাকে একটি চেয়ারের সাথে বেঁধে রেখেছে। হিমেল বন্দুক দেখিয়ে আরাত্রিকাকে বলে, ক্যামেরার সামনে বলো, সব কিছু শুরু থেকে বলো, এসআইটির প্ল্যান কী ছিল। আরাত্রিকা বলে অর্জুন স্যার যখন কলকাতা আসে। হিমেল তাকে থামিয়ে দিয়ে বলে, এখান থেকে না, সপ্তশীর থেকে বলো। এই কাহিনী তো ওখান থেকেই শুরু হয়েছে। আরাত্রিকা বলে এই কাহিনী শুরু হয়েছিল একটি ভুল অপহরণ থেকে, আর এরপর কাহিনী 5 মাস আগে চলে যায়। আমরা দেখি দুজন বাচ্চা স্কুল থেকে বাড়ি ফিরছিল, আর তাদের মধ্যে একজনকে কিডন্যাপ করার জন্য দুজন লোক অপেক্ষা করছিল। লোক দুটো নিজেদের মধ্যে বলতে থাকে, আরে কোন বাচ্চাটা? একজন বলে মোটা বাচ্চাটা, অন্যজন বলে দুটোই তো মোটা। এরপর তারা একটি বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। এখানে তারা একটি ভুল করে ফেলে, তারা ভুল বাচ্চাকে নিয়ে চলে যায়। আর যাকে নিয়ে যায় সে ছিল মন্ত্রী কার্তিক হাজরার নাতি। কার্তিক হাজরা ভীষণ রেগে পার্টি অফিসে বরুণ রায়ের কাছে যায়। বরুণ রায় ছিল রুলিং পার্টির এক উচ্চ পদস্থ মন্ত্রী, আর বরুণ রায়ের ইশারায় বাঘে গরুতে একই ঘাটে জল খায়। মানে কলকাতার পুলিশ ও গুন্ডা দুজনই বরুণ রায়ের কথা মতো চলে। বরুণ রায় যেমন থানায় কোন পুলিশ আসবে কোন পুলিশ যাবে এটা ঠিক করে, তেমনি গুন্ডারা কখন কোন অপরাধ করবে এটাও বরুণ রায়ই ঠিক করে। এর জন্যই কার্তিক হাজার রেগে বরুণ রায়ের কাছে আসে, কারণ সে মনে করেছিল এসব কিছু বরুণ রায়ের ইশারায় হয়েছে। কার্তিক হাজরা বরুণ রায়কে হুমকি দিয়ে বলে, আমার নাতি যদি বাড়িতে না ফিরে আসে তাহলে আমি কাউকে ছাড়বো না, বলে দিও তোমার লোক বাঘাকে। বরুণ রায় বলে, আপনি চিন্তা করবেন না, বাড়িতে যান, আমি এই কেসের জন্য বেস্ট অফিসার আইপিএস সপ্তর্ষি সিনহাকে নিয়ে আসব। এরপর আমরা সপ্তর্ষি সিনহাকে কমিশনার অফিসে আসতে দেখি। কমিশনার সপ্তর্ষিকে বলে, তুমি তো জানোই তোমাকে কেন এখানে আনা হয়েছে, তাড়াতাড়ি খোঁজো বাচ্চাটিকে। তবে আনঅফিসিয়ালি আমি তোমাকে একটা কথা বলতে পারি, এটা বাঘার ছেলেরাই করেছে। সপ্তর্ষি বলে, তাহলে তো সহজ হয়ে গেল, গিয়ে বাঘার কানের নিচে দুটো দিই, বাঘা বলে দেবে। কমিশনার বলে, তুমি বাঘাকে কিছু করবে না, খালি বাচ্চাটিকে খুঁজে বার করো। এরপর কমিশনার হেসে বলে, আমি তোমাকে বাঘার সাথে পরিচয় করাচ্ছি। এরপর কাহিনী চলে যায় 1954 কলকাতাতে। 13-14 বছর বয়সে শঙ্কর বড়ুয়া বীরভূম থেকে তার মায়ের সাথে কলকাতা আসে। জীবনের শুরুতে শঙ্কর হাওড়ার এক ফুলের বাজারে কাজ করত। ট্রাক মাফিয়া বুলবুল দাসের শঙ্করের মায়ের উপরে নজর ছিল। বুলবুল যখন একদিন শঙ্করের মায়ের গায়ে হাত দেয় তখন 14 বছরের শঙ্কর বড়ুয়া বুলবুল দাসকে চাকু দিয়ে কুপিয়ে মেরে ফেলে। 11 বছর পর শঙ্কর হাওড়া ছেড়ে কলকাতায় এসে পড়ে কলকাতার রাজা হওয়ার জন্য। বড়বাজারের আসলাম সিরাকে মেরে শঙ্কর বড়ুয়া হয়ে ওঠে বাঘা। কমিশনার সপ্তর্ষিকে বলে, সেদিন থেকেই কলকাতায় যেসব অবৈধ কাজ হয় তার পেছনে থাকে বাঘা, এসব কাজ বাঘাই করে। আজকাল বাঘার দুজন বিশ্বস্ত লোক সাগর তালুকদার ও রঞ্জিত ঠাকুর বাঘার জন্য এসব কাজ করে। এদের দুজনের মধ্যে খুবই মিল, যাকে বলে হরিহর আত্মা, আর এরা দুজন একসাথে খুবই ভয়ঙ্কর। এরপর আমরা বাঘাকে দেখি যে তার অসুস্থ মায়ের কাছে বসেছিল। তখনই একজন লোক এসে বাঘাকে বলে, বাঘাদা, বরুণদার ফোন এসেছে। বরুণ বাঘাকে কার্তিক হাজরা নাতির অপহরণের কথা জিজ্ঞেস করে। বাঘা বলে, আমি এটা করিনি। বরুণ বলে, দেখ কে করেছে, এটা কিন্তু অনেক দূর এগোবে। বাঘা সাগরকে খোঁজ নিতে বলে এটা কে করেছে। এদিকে সপ্তর্ষি তার ইনভেস্টিগেশন করছিল, কিন্তু তার আগেই সাগর ও রঞ্জিত সেই দুজনকে ধরে ফেলে যারা কার্তিক হাজরা নাতিকে অপহরণ করেছিল। এরপর সপ্তর্ষি যখন কার্তিক হাজরার বাড়িতে ফোন ট্যাপিংয়ের ব্যবস্থা করছিল তখন বাচ্চাটি বাড়িতে ফিরে আসে। এটা দেখে সপ্তর্ষি অবাক হয়ে যায়। পরের দিন আমরা বিরোধী দলনেত্রী নিবেদিতা বসাককে প্রেস কনফারেন্স করতে দেখি। সে বলে, রুলিং পার্টির নেতার নাতি কিডন্যাপ হওয়ার 24 ঘন্টার মধ্যেই পুলিশ বাচ্চাটিকে নিয়ে এসেছে, আর অন্যদিকে 30 বছরে 4000 মানুষ নিখোঁজ হয়েছে। ওই ব্যাপারে পুলিশের কোনো হেলদোল নেই। পুলিশের লজ্জা থাকা উচিত, সিএমকে এর জবাব দিতে হবে। পুলিশ রুলিং পার্টির জন্য কাজ করে,
আর রুলিং পার্টির ছত্রছায়ায় বেড়ে ওঠে গুন্ডারা। এবারের ইলেকশনে আমরা যদি এই রাবণ রাজকে শেষ না করি তাহলে কলকাতার বিনাশ নিশ্চিত। এসব কিছু পার্টি অফিসে বসে সিএম সহ তার পার্টির লোকেরা দেখছিল। সিএম বলে হাজরাদার ব্যাপারটা যেতে না যেতেই এখন আবার এটা শুরু হয়ে গেছে। বরুণ রায় সিএমকে বলে, সপ্তর্ষিকে যখন নিয়ে এসেছি তাহলে ওকে দিয়ে কিছু কাজ করানো যাক, এতে পাবলিকও মনে করবে সরকার কাজ করছে। এরপর পুলিশ স্টেশনে কমিশনার সপ্তর্ষিকে বলে, তুমি বাঘার কিছু করছো না কেন, যাও ওকে ধরো। সপ্তর্ষি হেসে বলে ঠিক আছে। সপ্তর্ষি আসলে বুঝতে পারে এখানে কি হচ্ছে, অর্ডার কোথা থেকে আসছে। কমিশনার আগে বলেছিল বাঘাকে ধরতে না, আর এখন বলছে বাঘাকে ধরতে। এসব কিছু হচ্ছে বরুণ রায়ের কথায়। তোমাদের আগেই বলেছি পুলিশ ও গুন্ডা সবাই বরুণ রায়ের কথা মতো চলে। এরপর ডকের মধ্যে একটি জাহাজের নিলামি হচ্ছিল, তখনই বাঘা তার লোকেদের সাথে সেখানে আসে। বাঘা জাহাজের মালিক আগরওয়ালকে 5 কোটি টাকা দিয়ে বলে জাহাজটা আমার, কিন্তু এতে আগরওয়াল রেগে যায়। সে এত কম দামে জাহাজ বেচতে রাজি হয় না। উল্টো সে বাঘাকে তার মায়ের চরিত্র নিয়ে কথা শোনায়, আর এতে বাঘা রেগে যায়। বাঘা একটি চেয়ার দিয়ে আগরওয়ালকে মেরে ফেলে। বাঘা বাড়িতে গিয়ে দেখে তার মা মারা গেছে। বাঘা তার মায়ের মৃত শরীরের সামনে বসে দুঃখ প্রকাশ করছিল, তখনই সেখানে বরুণ রায় আসে। বরুণ রায় বাঘাকে সাইডে নিয়ে গিয়ে বলে, বাঘা, ইলেকশন সামনে আর পরিস্থিতি খুব খারাপ আছে। নিবেদিতা ও পাবলিককে চুপ করাতে হবে। নতুন এসআইটি হেড সপ্তর্ষি সিনহাকে দিয়ে কাজ করাতে হবে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। সপ্তর্ষি তোর দলের 2-3 জনকে গ্রেপ্তার করে নিয়ে যাবে, কিন্তু তুই চিন্তা করিস না, আমি কয়েক মাস পরেই ছাড়িয়ে দিব। কোথায় কখন রেড পড়বে সেটা আমি তোদের আগে থেকেই বলে দিব। এসআইটির মধ্যেই আমার লোক আছে, তাই আমি জেনে যাব কোথায় রেড পড়বে। রাতের বেলা সাগর ও অর্জুন তার লোকেদের বলে, আগরওয়ালের বডি ছড়িয়ে দিয়েছিস তো? তারা বলে ভুলে গেছিল, বডি এখনও গাড়িতেই আছে। এরপর তারা বডিটি এক জায়গায় গিয়ে দিয়ে আসে, আর এসব কিছু একজন মেয়ে ছবি তুলে নেয়। এদিকে সপ্তর্ষি ও আরাত্রিকা আগরওয়ালের বাড়িতে আসে। আরাত্রিকা আগরওয়ালের বাড়ির লোককে রিপোর্ট করতে বলে, কিন্তু আগরওয়ালের মেয়ে এতে রাজি হয় না। সে সোজাসুজি বলে দেয়, আমার বাবা নেপাল ঘুরতে গেছে। সপ্তর্ষি এখানে মানুষের মনে ভয় দেখে আশ্চর্য হয়ে যায়। সে বলে এটার কিছু করতে হবে। এরপর সপ্তর্ষি নিউজ চ্যানেলে একটি বিজ্ঞপ্তি জারি করে সাধারণ মানুষকে বলে, আমাদের কাজ করার সুযোগ দিন। আপনারা যে কোনো প্রয়োজনে আমাকে ফোন করে অভিযোগ করুন, পুলিশ সবসময় আপনাদের সাথে আছে। এরপর সপ্তর্ষির কাছে এক অজ্ঞাত পরিচয় ফোন আসে। ফোনে তাকে এক গোডাউনের কথা বলা হয়, যেখানে অবৈধ কাজ হয়। সপ্তর্ষি সেখানে রেড করে, কিন্তু বেশি কিছু পায় না। অন্যদিকে আমরা দেখি বাঘা সাগরকে ফোন করে বলে, গোডাউন থেকে সব মাল সরিয়ে দে, শুধু 10-15 হাজারের মাল রাখিস। আর কিছুক্ষণ পরেই সেই গোডাউনে সপ্তর্ষি রেড করে। সপ্তর্ষি বুঝে যায় তার দলে কেউ গদ্দার আছে। সেই সব ইনফরমেশন বরুণ রায়কে দিয়ে দিচ্ছে, আর বরুণ রায় বাঘাকে। এর জন্যই সপ্তর্ষি রেড করার আগেই বাঘা সব মাল সরিয়ে দিচ্ছে। এরপর আমাদের সেই শুরুর দৃশ্য দেখানো হয়, যেখানে হিমেল আরাত্রিকাকে বেঁধে রেখেছে। আরাত্রিকা বলে, এখন তো আমরা জানি আমাদের মধ্যে কে গদ্দার। হিমেল হাসে। কাহিনী আবার ফ্ল্যাশব্যাকে ফিরে আসে। বরুণ বাঘাকে ফোন করে বলে কাঠের গুদামে রেড পড়বে। সপ্তর্ষি তার টিমের সাথে সেখানে যায়, কিন্তু এবারও কিছু পায় না। তখনই সপ্তর্ষির টিমের লোক একটি ছেলেকে ওখানে খুঁজে পায়। সপ্তর্ষি ছেলেটিকে তার ইনফরমার হতে বলে। ছেলেটি এতে রাজি হয়ে যায়। পরের দিন সপ্তর্ষি যখন যাদবপুরের এক ফ্যাক্টরিতে রেড করতে যাচ্ছিল, তখনই ছেলেটি সপ্তর্ষিকে ফোন করে বলে যাদবপুর ফ্যাক্টরির মালগুলো বাইপাসের কাছে এক ফ্যাক্টরিতে এনেছে। সপ্তর্ষি তাড়াতাড়ি করে সেদিকে গাড়ি নিয়ে যায়। যেহেতু এবার এসআইটি থেকে খবর লিক হয় না, তাই সেখানে যাওয়ার পর বাঘার অনেক লোককে পেয়ে যায়। সপ্তর্ষি ও তার টিম বাঘার সেসব লোকেদের ধরতে থাকে। এই দৌড়াদৌড়িতে একটি ছেলে কাঠের এক সিলিংয়ের উপরে উঠে পড়ে। পুলিশ যখন সেখানে আসে তখন সিলিং ভেঙে ছেলেটি নিচে পড়ে যায়, আর একজন পুলিশ আচমকা ছেলেটিকে গুলি করে দেয়। ছেলেটি মারা যায়। এই ছেলেটি রঞ্জিতদের পাড়ার ছেলে ছিল। ছেলেটির মা রঞ্জিতকে দোষ দিতে থাকে। সে বলে, তোর জন্য আমার ছেলে মারা গেছে, তুই নিয়ে গেছিলি আমার ছেলেকে। রঞ্জিত তার লোকের থেকে জানতে পারে ছেলেটিকে যে পুলিশ খুন করেছে তার নাম রণদীপ ঘোষ। রঞ্জিত এবার বাজারে গিয়ে দিনের বেলা সবার সামনে পুলিশটিকে মেরে ফেলে। যেহেতু দিনের বেলা একজন পুলিশকে মেরে ফেলা হয়েছে, তাই এখন পুলিশের সব চাপ বাঘার ওপরে আসবে। বাঘা রঞ্জিতকে থাপ্পড় মারে। সাগরকেও বকে, কারণ রঞ্জিতকে সাগর নিয়ে এসেছিল এখানে কাজের জন্য। রঞ্জিত যেহেতু উগ্র মেজাজের ছিল, তাই বাঘার বকাতে সে রেগে যায়। রঞ্জিত এবার তার কোমরে থাকা বন্দুকের দিকে হাত বাড়াতেই যাচ্ছিল। সাগর তাকে আটকে দেয় এবং সেখান থেকে বের করে নিয়ে আসে। রঞ্জিত সাগরকে বলে, আমাকে কেন আটকালি, আমি ওকে মেরে দিতাম। সাগর বলে, তাহলে আমরা ওখান থেকে বের হতে পারতাম না। রঞ্জিত বলে, তাহলে কি করব, আমার মাথা খারাপ হয়ে গেছে, কিছু তো করবই আমি। সাগর বলে, করবো তো। একটা কনস্টেবল মরাতে বাঘাতে এত ভয় পেয়ে গেছে, ভাব যদি সপ্তর্ষি মারা যায় তাহলে কি করবে। এরপর আমরা ওই মেয়েটিকে দেখি যে রঞ্জিত ও সাগরদের ছবি তুলেছিল। সে সপ্তর্ষিকে ফোন করে দেখা করতে বলে।
সপ্তর্ষি যখন তার বাইক নিয়ে বাড়ি থেকে বের হয় তখন সাগর ও রঞ্জিত তাকে গাড়ি দিয়ে ধাক্কা দেয়। এরপর তারা গাড়ি থেকে নেমে এসে সপ্তর্ষিকে গুলি করে মেরে ফেলে। কাহিনী আবার বর্তমানে ফিরে আসে। আরাত্রিকা হিমেলকে বলে সাগর ও রঞ্জিত সপ্তর্ষি স্যারকে মেরে নিজের কবর নিজের হাতে খুঁড়েছে, কারণ তারা জানে না সপ্তর্ষি স্যারের জায়গায় এরপর যে আসবে সে সাগর, রঞ্জিত, বাঘা এদের থেকে অনেক ভয়ঙ্কর। এরপর আমাদের আরামবাগের একটি বন্দুকের গুলি তৈরির কারখানা দেখানো হয়। অর্জুন মিত্র ওখানে রেড করে সবাইকে গুলি করে মারতে থাকে। ওখানে পুলিশ পার্থ ঘোষ নামে এক ব্যক্তিকে বাথরুমে খুঁজে পায়। অর্জুন তার সাথীকে জিজ্ঞেস করে, কে এটা? অর্জুনের সাথী বলে, স্যার পার্থ ঘোষ, লোকাল এমএলএ শান্তিলাল ঘোষের ভাগ্নে। এর নামে 5টা মার্ডার ও 3টা রেপ কেস রয়েছে। পার্থ বলে, ভুল, 6টা মার্ডার। অর্জুন বলে, কদিন আগে রেল লাইনে যে মেয়েটির বডি পাওয়া গেছে ওটা তুই করেছিস? পার্থ বলে, হ্যাঁ করেছি। এই নিন আমার মামার সাথে কথা বলুন। এই বলে সে অর্জুনকে ফোন দেয়, কিন্তু অর্জুন পার্থকে সোজা গুলি করে মেরে ফেলে। আর এখানেই খাকি দি বেঙ্গল চ্যাপ্টারের প্রথম এপিসোড শেষ হয়। আমরা পরের এপিসোডগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।